স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটির পেজ নাম্বার 376 এবং 377 এর ম্যাথ পেপারটি সলিউশন করব। অর্থাৎ হিন্দু স্কুলের যে ম্যাথ পেপারটি আছে সেটি তোমরা এই ভিডিওতে সমাধান পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি 373 নম্বর পেজের যে পাঠ ভবনের ম্যাথ পেপারটি দেওয়া আছে সেটি 4 দাগার পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। তো যারা এর আগের ভিডিওটি দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবে। এই টেস্ট পেপারটি যে প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্টের লিঙ্ক এবং এবিটিএ ডাব্লিউবিটিএ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার সাথে ভিডিওগুলো শেয়ার করবে। অঙ্ক ব্যাপারে কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো হিন্দু স্কুলের ম্যাথ পেপারটি সলিউশন শুরু করা যাক। এখানে একের দাগের একের অঙ্কটি দিয়েছে 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এগুলো এমসিকিউ আমি বেশি ডিটেলসে লিখবো না। এখানে 1000 টাকা বলতে পি এর মানটা দেওয়া আছে, এখানে এন এর মানটা দেওয়া আছে 3 বছর, আর সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে এটি। তাহলে বার্ষিক সুদের হার আর এর মানটা কত হবে। ঠিক আছে, তাহলে সূত্র কি হয়, সমূল চক্রবৃদ্ধি সূত্র হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এখানে কত দেওয়া আছে 1331। ঠিক আছে, তাহলে এখানে পি এর জায়গাতে কত দেওয়া আছে 1000 টাকা, 1 প্লাস আর এর মানটা চাই, আর এন এর মানটা দেওয়া আছে 3। ঠিক আছে, বা 1 প্লাস আর বাই 100 তার হোল কিউব ইকুয়াল টু, এখানে এটা নিচে 1000 চলে আসবে, বা 1 প্লাস আর বাই 100 হোল কিউব ইকুয়াল টু, দেখো 1331 বলতে 3টে 11-র গুণ, তোমরা করে দেখে নিতে পারো। তাহলে 11-র কিউব বাই 10-এর কিউব, বা 1 প্লাস আর বাই 100 তার হোল কিউব ইকুয়াল টু 11/10 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে পাওয়ারগুলো বাদ দিলে এই বেস বা নিধানগুলো সমান হয়ে যায়। অতএব 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11/10 বা আর বাই 100 ইকুয়াল টু 11/10 মাইনাস 1। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, তাহলে দেখো এটা 10, 11 মাইনাস 10, তাহলে 1/10। যদিও এখানে বা দিয়ে এতগুলো সমান দেওয়া চলে না। ঠিক আছে, তাহলে এটা এক কাজ করো, অতএব দিয়ে দাও, বা এখান থেকে আর এর মানটা কী পাওয়া যাবে 100 ডিভাইডেড বাই 10, তাহলে 10% পাওয়া যাচ্ছে এখানে সুদের হারের মান। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 10%। এখানে অপশন এ হলো অ্যান্সার। এবার একের দাগের 2-এর অঙ্কটি কি আছে পড়ো। একের দাগের 2-এর অঙ্কটি বলেছে 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য যদি 2 হয় তাহলে পি এর মানটা কত হবে। তাহলে ধরি এটা 1 নং দিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণের মানে অ্যাকচুয়াল বিশিষ্ট এটির দ্বিঘাত সমীকরণ। তাহলে 1 নং সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমি যদি তাহলে এক কাজ করো, এখানে আরও একটু কথা লিখে দেবে যে 1 নং সমীকরণকে, এটা বোঝানোর জন্য এত কিছু লিখছি, না হলে এমসিকিউ তোমরা মনে মনেও অ্যান্সার বের করে নিতে পারো। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই। তাহলে দেখো এখানে এর মানটা কি পাওয়া যাবে, a ইকুয়াল টু 2 পাওয়া যাবে, b হিসাবে পাওয়া যাবে -12, আর c হিসাবে পাওয়া যাবে p প্লাস 2। তাহলে এখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের যোগফল কি হবে, মানে বীজদ্বয়ের সমষ্টি কি হয়, আলফা প্লাস বিটার মানটা পাওয়া যাবে -b/a। তাহলে মাইনাস বি এর মানটা হচ্ছে -12 ডিভাইডেড বাই এ বলতে এখানে 2, তাহলে এর জায়গাতে 2 বসিয়ে দেবো। তাহলে কি পাওয়া যাচ্ছে 12/2 মানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 6 পাওয়া যাচ্ছে। আবার আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি হয় c/a, এটা সূত্র। ঠিক আছে, তাহলে সি এর মানটা কত, এখানে p প্লাস 2 ডিভাইডেড বাই এর মানটা হচ্ছে 2, তাহলে এটাই থাকবে। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা এটা পেলাম। কিন্তু এখানে বলেছে যে বীজদ্বয়ের পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে 2। তাহলে যেহেতু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2, তাহলে উভয় রাশিকে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এই দিকটাও তাহলে কি স্কোয়ার হয়ে যাবে, সমানের দুদিকে একই কাজ করতে পারি। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে এর জায়গাতে আলফা আর বি এর জায়গাতে বিটা আছে, তাহলে এখানে 4 পাওয়া গেল। তাহলে আলফা প্লাস বিটার মানটা কি 6 পাওয়া গেছে, তাহলে 6 তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা বলতে 4 ইন্টু এই রাশিটা, তাহলে 4 ইন্টু পি প্লাস 2, পি প্লাস 2টা ব্যাকেটের মধ্যে রাখছি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4। এখানে 2 2 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 36 বিয়োগ 2p মাইনাস 2টা ভেতরে গুণ করে দিলে -2p মাইনাস 4 ইকুয়াল টু 4, বা -2pটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে +2p হয়ে যাবে,
আবার ডান দিকের রাশিটা বাঁ দিকে লিখছি, ঠিক আছে। ডান দিকের যে 4টা আছে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 36 থেকে 4 বিয়োগ করলে কত হয় 32, 32 বিয়োগ 4, বুঝতে পারলে, এখানটা একটু স্টেপ জাম্প করলাম, তাহলে এটা কি 28 পাওয়া যাচ্ছে, বা পি ইকুয়াল টু 28/2, তার মানে 14 2 28, বা পি এর মানটা হচ্ছে 14, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। তো এখানে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। এবার 3 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 3 দাগের অঙ্কটি দিয়েছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sec টু দি পাওয়ার 2024 থিটা এর মান কত হবে। যাই হোক, এখানে দেখো কি করে বের করব। cos থিটা প্লাস sec থিটা হচ্ছে cos এর অনন্যক, তাহলে 1/cos থিটা ইকুয়াল টু 2, বা ভগ্নাংশে যোগ করলে দেখো cos থিটা cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা। এরকম অঙ্ক আগেও করিয়েছি। তাহলে cos স্কোয়ার থিটাটা একটু যদি এক কাজ করি পরের লাইনে করব, তাহলে 1 মাইনাস এটা 0, ঠিক আছে। তাহলে এটা যদি স্কোয়ার আকারে সাজানো হয়, তোমরা এখান থেকে একবারও করে দিতে পারতে, আমি একটু সাজিয়ে দিচ্ছি। -2 ইন্টু এ হিসাবে এখানে cos থিটা ইন্টু বি হিসাবে 1 নিচ্ছি, তাহলে 2 cos থিটা থেকে গেল। এটা 2 cos -2 cos থিটাকে এভাবে 2ab আকারে সাজিয়ে নিলাম, প্লাস 1টাকে লিখবো বি স্কোয়ার হিসেবে, মানে 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে cos থিটাটা এ এবং 1টাকে বি ধরা হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা দুদিকে যদি স্কোয়ার রুট চাপানো হয় তাহলে cos থিটা রুটটা থাকবে না, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, বা cos থিটা ইকুয়াল টু cos 0 এর মান হয় 1, বুঝতে পারলে। অতএব থিটার মানটা পাওয়া গেল 0 ডিগ্রি, ঠিক আছে। এখন কি চেয়েছিল, যে cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sec টু দি পাওয়ার এত থিটা এর মান কত হবে। তাহলে দেখো cos, এটা কি লেখা যায়, cos থিটা হোল টু দি পাওয়ার 2024 প্লাস sec বলতে দেখো একবার লিখেই করছি, sec থিটা তার হোল টু দি পাওয়ার কি 2024, তাহলে এখানে cos থিটা বলতে কি cos 0 ডিগ্রি হোল টু দি পাওয়ার এটা, প্লাস sec 0 ডিগ্রি হোল টু দি পাওয়ার এটা সেটা, ঠিক আছে। তাহলে cos 0 মান কি হয় 1 হোল টু দি পাওয়ার এটা, প্লাস এখানে দেখো cos 0 যদি 1 হয়, sec 0 হচ্ছে cos 0 এর অনন্যক, তাহলে sec 0 এর মানও কি 1 হবে, মানে 1/1 ইকুয়াল টু 1, তাহলে 1 টু দি পাওয়ার এটাও একই রকম। তাহলে আমরা জানি যে 1 এর পাওয়ার ইনফিনিটিভ পর্যন্ত, মানে 1 এর পাওয়ার যত বড় সংখ্যাই থাকুক, ঠিক আছে, তার মান 1ই আসে, মানে 1কে এখানে পাওয়ার মানে কি ততবার 1 গুণ, তাহলে 1 এর পাওয়ার যত খুশি হোক, 1 এর পাওয়ার 0 থেকে শুরু করে ইনফিনিটিভ পর্যন্ত হলে তার মান একই আসে, ঠিক আছে। তাহলে 1 টু দি পাওয়ার 2024 বলতে 1, প্লাস এটার মানও কি 1 ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এখানে রাশিটার মান পাওয়া গেল 2। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 4 অঙ্কটি কি আছে পড়ো। 4 দাগের অঙ্কটি দিয়েছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করেছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার লম্ব দূরত্ব কত হবে। তাহলে একটি বৃত্ত, তার কি বলেছে যে 18 সেমি দীর্ঘ একটি জ্যা, ধরে নিচ্ছে এটা হচ্ছে 18 সেমি দীর্ঘ একটি জ্যা, যার নাম হচ্ছে এবি, এটা হচ্ছে ও কেন্দ্র, ঠিক আছে। এখানে বলেছে যে বৃত্তের কেন্দ্রে এক সমকোণ কোণ উৎপন্ন করে এই জ্যাটি, তাহলে এই কোণটার মান হচ্ছে এক সমকোণ, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কি হবে, তাহলে বৃত্তের এই কেন্দ্র ও থেকে জ্যায়ের ওপর লম্ব দূরত্বর মান এটা কত হবে। তাহলে ও, এটা যদি আমি সি নাম দিই, ধরে নাও এই বিন্দুটাকে আমি সি নাম দিয়েছি, ঠিক আছে, তাহলে ওসি এর দৈর্ঘ্য কত হবে। আমরা জানি, এই কথাগুলো তোমরা একটু লিখে নেবে, আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে অতিভুজটিকে লম্বটি সমদ্বিখণ্ডিত করে, এবং কি পাওয়া যায় যে লম্বটির দৈর্ঘ্যের বর্গ এর মান হয় অতিভুজটির যে সমদ্বিখণ্ডিত করলো সেই দুটি ভাগের গুণফলের সমান, অর্থাৎ লম্বটির বর্গের মান খণ্ডিত
অংশগুলির দৈর্ঘ্যের গুণফলের সমান, গুণফলের সমান। ঠিক আছে, এই কথাটা তোমরা লিখতেও পারো, তাহলে তোমাদের মনে থাকবে যে এখানে কি কারণে আসছে মানটি। তাহলে এখানে দেখো ওসির মানটা কি পাওয়া যাবে, অতএব ওসি হচ্ছে এখানে লম্ব। ঠিক আছে, একবার লিখছি, যেহেতু ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ ও বি সমান 90 ডিগ্রি এবং ওসি লম্ব এ বি, অতএব ওসি স্কোয়ার সমান হচ্ছে এসি ইন্টু বিসি। ঠিক আছে, আবার দেখো আমি কি বললাম, দুটি সমান খণ্ডে বিভক্ত করে, তাহলে এসির মানটা বিসির সাথে সমান হবে। ঠিক আছে, এবং ওসি লম্ব এবি, আর এখানে লিখে দিচ্ছি যে এসি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে, দেখো এবির মানটা টোটালটা হচ্ছে 18, তাহলে এসি আর বিসির মানটা কত পাওয়া যাবে, অর্ধেক অর্ধেক করে, মানে 18 অর্ধেক, তাহলে 9 সেমি করে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এসির মানটাও 9 ইন্টু বিসির মানটা হচ্ছে 9, তাহলে ওসি স্কোয়ার সমান এইটা, তাহলে দুদিকে রুট চাপানো হলে ওসি সমান কি পাওয়া যাবে, একটা 9 হয়ে বেরিয়ে আসবে, তাহলে ওসির মানটা পাওয়া যাচ্ছে 9 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? আর এতগুলো অতএব দেওয়া চলে না, তবু মানে এটা এমসিকিউ বলে এরকমভাবে করালাম। ঠিক আছে, এবার 5 অঙ্কটা কি আছে পড়ো। তাহলে এখানে আগের অঙ্কটির যে অপশন সি, এটি হচ্ছে অ্যান্সার। এবার 5 অঙ্কটি দিয়েছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে nতম সংখ্যাটি কি হবে। দেখো এই অঙ্কটি WBTতে আমি করিয়েছিলাম, সেই সমাধানটি এখন তোমরা দেখে নাও। 6 অঙ্কটি বলেছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার, যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হয় তবে nতম সংখ্যাটি কি হবে। ঠিক আছে, n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার দিয়েছে, তাহলে x বার সমান কি, যে n সংখ্যক সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই n। তাহলে আবার বলেছে যে প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে k, তাহলে n-1 বলতে দেখো n এর মানটা আমি যদি 20 ধরি, মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n সংখ্যক সংখ্যার সমষ্টি 1 থেকে 20 পর্যন্ত, কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে n-1 মানে 20 বিয়োগ 1 মানে 19 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার সমষ্টি k দিয়ে দিয়েছে, তাহলে এটা n সংখ্যক সংখ্যার সমষ্টি সমান কি লেখা যাবে, n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি প্লাস শেষ সংখ্যাটা, তাই তো। তাহলে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কি, k দেওয়া আছে, k প্লাস তার পরের সংখ্যাটা কি হবে, n হবে, তাহলে k প্লাস n ডিভাইডেড বাই n। ঠিক আছে, বা এখানটা x বার দিয়ে দিচ্ছি, তাহলে অতএব দেখো কি পাওয়া যাচ্ছে, তাহলে n-1 তম সংখ্যার সমষ্টি হচ্ছে k, আর শেষ যে সংখ্যাটি সেটা হচ্ছে কি n তম পদ, তাই তো। তাহলে n তম এই পদের মানটা আমাকে বের করতে হবে, তাহলে দেখো k প্লাস n তম পদ সমান কি, এর সাথে গুণ করে দিচ্ছি, মানে কোনাকুনি গুণ করলাম, তাহলে কি x বার ইন্টু n, বা n তম পদের মান কি পাওয়া যাবে, x বার ইন্টু n মাইনাস কে। ঠিক আছে, এটা আবার তোমরা ঘুরিয়েও লিখতে পারো যে n x বার মাইনাস কে, তাহলে n তম পদটি হলো এটি। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে। এবার 6 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 6 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ এর অনুপাত কি হবে। ধরি চোঙটির উচ্চতা সমান h একক এবং ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। ঠিক আছে, তাহলে বলেছে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে ভূমির ক্ষেত্রফলের 3 গুণটা সমান হবে। তাহলে শর্ত কি, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে 2π আর h এর মানটা সমান হবে ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, মানে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার এর সাথে 3 গুণ করলে এর সাথে এটা সমান হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর স্কোয়ার ডিভাইডেড বাই আর এইচ, এই আর স্কোয়ারের নিচে আর এইচটা নিয়ে গেলাম, বাকি রাশিগুলো বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি বাঁ দিকটা কি পড়ে থাকলো, আর এইচ তো নিয়ে চলে গেছে, তাহলে 2π আগে পড়ে আছে ডিভাইডেড বাই এই দিক ডান দিক থেকে কি আসবে 3π আসবে, তাই তো। তাহলে এখানে একটা আর এর জন্য এখানে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এখানে পাই কেটে যাচ্ছে, তাহলে আর বাই এইচ এর মানটা কি পাওয়া যাচ্ছে 2/3। ঠিক আছে, কিন্তু এখানে বলেছিল যে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কি হবে, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কি, এটা কি অনন্য করে দেবো, মানে উল্টে দেবো, তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান হচ্ছে 3:2, তাহলে বি এর অপশনটি হলো অ্যান্সার। ঠিক আছে, এবার 2 দাগের অঙ্কগুলি কি আছে দেখো। 2 দাগের 1 অঙ্কটি দিয়েছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়ে, তা হলো কত। ঠিক আছে, তাহলে ধরি সময়, তাহলে সময় সমান হচ্ছে টি বছর
বলেছে যে 6%, এখানে আর এর মানটা দেওয়া আছে 6%, সরল সুদে 900 টাকার, মানে পি এর মান দেওয়া আছে 900 টাকা, ঠিক আছে, 900 টাকা, আর সুদ দেওয়া আছে, আই এর মানটা দেওয়া আছে 135 টাকা। তাহলে কোন সময় হবে? আমরা জানি শর্ত আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সরল সুদের সূত্র। তাহলে আই এর মানটা কত? 135 সমান পি এর মানটা কত? 900 ইন্টু আর এর মান 6 ইন্টু টি এর মান জানা নেই, টি বসাবো, ডিভাইডেড বাই 100। এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে 6 কত? 54। বা এখানে এক কাজ করো, টি এর মানটা কি পাওয়া যাচ্ছে দেখো, 135 বাই 9 ইন্টু 6, গুণটা করলাম না, এখানে 9 দিয়ে কাটাকুটি করলে 9 একে 9, 9 দুগুণে 18, 9 একে 9, 5 9 45, তাহলে এখানে 3 দিয়ে করলে 3 দিয়ে 6, 3 5 এ 15, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু 5/2, তাহলে 5কে 2 ভাগ করলে, মানে 5 বছরকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে টি এর মানটা কি পাওয়া যাবে? 2.5 বছর করে, ঠিক আছে। তাহলে সময় সমান হচ্ছে 2.5 বছর, তোমরা লিখে দেবে যে সময় হলো 2.5 বছর, ঠিক আছে। এবার 2 এর দাগের অঙ্কটি কি আছে পড়ো। 2 এর দাগের অঙ্কটি দিয়েছে, দেখো একবারে লিখে নিচ্ছি। a প্লাস বি বাই 4 ইকুয়াল টু বি প্লাস সি বাই 3 ইকুয়াল টু সি প্লাস এ বাই 5 হলে a ইজ টু বি ইজ টু সি এর মান কত হবে? ঠিক আছে, সবকটা সমান। আমি এখানে ধরে নিয়েছি যে এই প্রত্যেকটি অনুপাতের মান হচ্ছে কে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ধরি, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটি অনুপাতের মান কে ধরে নিয়েছি, তাহলে প্রত্যেকটা অনুপাত সমানকে আমি কে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে a প্লাস বি এর মানটা কি পাওয়া যাবে? 4k। একই রকমভাবে বি প্লাস সি এর মানটা পাওয়া যাবে 3k, আর সি প্লাস এ এর মানটা পাওয়া যাবে, বা এ প্লাস সি এর মানটা পাওয়া যাবে 5k, ঠিক আছে। তাহলে অতএব দেখো এ প্লাস বি মাইনাস যদি আমি বি প্লাস সি করি, ঠিক আছে, বুঝতে পারলে? এই দুটো আমি যদি বিয়োগ করে দিই, তাহলে ধরে নাও এটা আমি 1 নম্বর দিচ্ছি আর এটা আমি 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 নং থেকে যদি 2 নং আমি বিয়োগ করি, তাহলে তখন এটা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা কি পাওয়া যাবে? এ প্লাস বি এর মানটা হচ্ছে 4k মাইনাস বি প্লাস সি এর মানটা হচ্ছে 3k, তাহলে এটা কে পাওয়া গেল, ঠিক আছে। কিন্তু বাঁ দিকটা কি পাওয়া যাবে? এ প্লাস বি মাইনাস সি, তাহলে বি বি কেটে যাচ্ছে, ইকুয়াল টু কে, বা এ মাইনাস সি ইকুয়াল টু কে, এটা 3 নাম্বার যদি দিই, ঠিক আছে, আর এটাকে 4 নাম্বার দিচ্ছি, বুঝতে পারলে? এবার এই 3 আর 4 এর মধ্যে কাজ করব, সেখান থেকে এর মানটা বের করব। 3 নং প্লাস 4 নং করে পাই, তাহলে 3 নং এর মান কত? এ মাইনাস সি, আর 4 নং এর বাঁ দিকটা কি আছে? প্লাস, যেহেতু যোগ করছি, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু 3 নং এর বাঁ দিক, মানে ডান দিকটা কি ছিল? কে, প্লাস এই দিকটা হচ্ছে 5k, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিসি কেটে যাচ্ছে, বা 2a ইকুয়াল টু 6k, বা a ইকুয়াল টু 3k, মানে কি 6k বাই 2, 3k। তাহলে এর মানটা যদি 3k হয়, 1 নং এ ইকুয়াল টু 3k বসিয়ে কি পাওয়া যাবে? তাহলে 1 নং এর কি ছিল? 1 নং ছিল যে a প্লাস বি ইকুয়াল টু 4k, 1 নং এ ছিল a প্লাস বি ইকুয়াল টু 4k, তাহলে একবার লিখছি a প্লাস বি ইকুয়াল টু 4k, তাহলে এখানে a এর জায়গাতে 3k বসাবো, 3k প্লাস বি ইকুয়াল টু 4k, বা b ইকুয়াল টু 4k মাইনাস 3k, তাহলে অতএব b ইকুয়াল টু k পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো 3 নং এ, বা এখানে কত নম্বর ছিল? এই যে এই সমীকরণটা বি প্লাস সি ইকুয়াল টু 3k, এখানে আমরা বি এর মানটা বসিয়ে সি এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে 2 নং এ বি ইকুয়াল টু কে বসিয়ে পাই, তাহলে কি ছিল? বি প্লাস সি ইকুয়াল টু কি ছিল? 3k, ঠিক আছে, 3k। তাহলে বি এর জায়গাতে কে বসাবো, তাহলে কে প্লাস সি ইকুয়াল টু 3k, বা সি ইকুয়াল টু 3k মাইনাস কে, অতএব সি ইকুয়াল টু 2k। তাহলে দেখো এর মান পাওয়া গেল 3k, বি এর মান পাওয়া গেল কে, আর সি এর মান পাওয়া গেল 2k। এখানে চেয়েছিল কি? এখানে বলেছিল যে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত হবে। তাহলে এখন এ ইজ টু বি ইজ টু সি এর মান হবে, এর মানটা হচ্ছে 3k ইজ টু বি এর মানটা হচ্ছে কে ইজ টু সি এর মানটা হচ্ছে 2k। তাহলে সবকটা থেকে কে গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, বা কে দিয়ে যদি প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিই, তাহলে কে ইজ টু 1 ইজ টু 2 পাওয়া যাবে, মানে 3 ইজ টু 1 ইজ টু 2 পাওয়া যাবে। তো আশা করি 2 এর দাগের অঙ্কটি বুঝতে পারলে। এবার 3 এর দাগের অঙ্কটি কি আছে দেখো, বলেছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটা এর মান কত হবে, ঠিক আছে। তাহলে পরস্পরের পূরক কোণ মানে কি? আলফা আর বিটার সমষ্টি কি হবে? 90 হবে,
ঠিক আছে, আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে সেই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়, আর যদি কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয় মানে 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি পরস্পরের সম্পূরক কোণ হয়। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 যদি হয়, এখান থেকে আমরা বিটার মানটা বের করে নিচ্ছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এখন দেওয়া ছিল কোসেক আলফা ইন্টু সেক বিটা মাইনাস কট আলফা ইন্টু কট বিটা, এর মান কত হবে? তাহলে দেখো ভালোভাবে লক্ষ্য করবে, এখানে কোসেক আলফা যেমন আছে রেখে দিচ্ছি, ইন্টু সেক বিটার জায়গায় আমি লিখছি সেক বিটার মান কত 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস আলফা মাইনাস এটা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, ব্র্যাকেট না দিলেও চলতো। ঠিক আছে, তাহলে এখানে কট আলফা ইন্টু কট বিটার জায়গায় লিখবো কট বিটা হচ্ছে 90 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানটা কোসেক আলফা ইন্টু দেখো সেক কার পূরক কোণ হয়? সেক হয় কোসেকের, তাহলে এটা কি পাওয়া যাচ্ছে? কোসেক আলফা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? আমরা জানি সেক হচ্ছে কোসেকের পূরক কোণ, মানে সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা, এখানে থিটা হিসেবে আলফা আছে, তাহলে এটা কি কোসেক আলফা হয়ে গেল। ঠিক আছে, মাইনাস এটা কট আলফা ইন্টু কট আবার কার পূরক কোণ হয়? ট্যানের, তাহলে কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা, আর এখানে থিটা হিসেবে আলফা আছে, তাহলে এটা লিখলাম, বুঝতে পারলে? তাহলে এখানে কোসেক স্কোয়ার আলফা মাইনাস এটা দেখো কট আলফা ইন্টু ট্যান আলফা, মানে ট্যানের অনন্য কি হয়? কট, তাহলে 1/কট আলফা লেখা যায়, তাহলে ওপর নিচে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা কি 1 পাওয়া যাচ্ছে, তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1, তাহলে এটা কি পাওয়া যাবে? দেখো আমরা একটা সূত্র জেনেছিলাম, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি পাওয়া যাবে? কট স্কোয়ার থিটা, আর এখানে থিটা হিসাবে কি আলফা আছে, তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 সমান কি পাওয়া যাবে? কট স্কোয়ার আলফা। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, বুঝতে পারলে? তো আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 4 দাগের অঙ্কটি কি আছে পড়ো। এখানে 4 দাগের অঙ্কটি দিয়েছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি ড্যাশ হবে। তাহলে একটি বৃত্ত সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এটা যদি এবিসিডি একটি সামান্তরিক হতো, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলোর মানও সমান, তাহলে বিপরীত কোণগুলোর মান যদি সমান হয়, আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পরের সম্পূরক হয়, মানে বিপরীত কোণদ্বয়ের মানের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ যদি সমান হয়, বুঝতে পারছো? তাহলে এ কোণ সমান সি কোণ, আবার এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, তাহলে এ কোণ প্লাস সি কোণের জায়গাতেও আমি যদি এ কোণই লিখি, কারণ এই দুটো কোণ তো সমান, তাহলে 180 ডিগ্রি, অতএব 2 কোণ এ সমান 180 ডিগ্রি, বা কোণ এ সমান কি 90 ডিগ্রি পাওয়া যাবে, মানে 180কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে কোণ এর মানটা যদি 90 হয়, এটাও কি 90, এটাও 90 হয়ে যাবে, এটাও 90 হয়ে যাবে, তাহলে এই চতুর্ভুজটি হয়ে যাবে একটি আয়তক্ষেত্র। তাহলে বৃত্তস্থ সামান্তরিক হলো একটি আয়তক্ষেত্র, বুঝতে পারলে? এবার 5 অঙ্কটি কি আছে পড়ো। অনেক সময় উত্তরে দেখবে অন্য উত্তর দেওয়া থাকে, তো অঙ্ক অনুযায়ী উত্তর এইগুলোই হবে আমি যেগুলো করাচ্ছি। ঠিক আছে, এখানে 5 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস হচ্ছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ এখান থেকে বের করে নিতে পারবো, এবং তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে এখানে 25 সেমি, তাহলে ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর, এখানে তাড়াতাড়ি লেখার জন্য হাতে লেখাটা একটু অপরিষ্কার হচ্ছে, তো আমি যেভাবে বলে যাচ্ছি তোমরা কথাগুলো শুনে নেবে, তাহলেই বুঝতে পারবে কি লেখা হচ্ছে। ঠিক আছে, আর তোমরা পাশে একটি খাতা পেন এবং বইটা সঙ্গে রাখবে, যখন আমি করে করে যাব তোমরাও করে করে যাবে। ঠিক আছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান কি পাওয়া যাবে? ভূমির ব্যাসার্ধ আর এর মানটা পাওয়া যাবে, দেখো ভূমির ব্যাস দেওয়া আছে 20 সেমি, তাহলে ভূমির ব্যাসার্ধ পাওয়া যাবে 20/2 = 10 সেমি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তির্যক উচ্চতা এল এর মান কত দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 25 সেমি, হ্যাঁ 25 সেমি, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি পাওয়া যাবে? দেখো সূত্র হয় পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে পাই বলতে 22/7 ইন্টু আর বলতে এখানে দেখো আর হচ্ছে 10 ইন্টু এখানে আর প্লাস এল বলতে 10 + 25। ঠিক আছে, তাহলে এখানে 22/7 ইন্টু 10 ইন্টু এটা কি 35। ঠিক আছে, 5 7 কত 35, 22 গণিত এটা কি 5 10 কত 50, তাহলে কি পাওয়া যাবে 0, 5 2 10 0 হাত থেকে 1, তাহলে 5 2 10 11, তাহলে এত বর্গ সেমি,
এটা হচ্ছে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের মান। বুঝতে পারলে? এবার 6 অঙ্কটি কি আছে দেখো, এখানে 6 দাগের অঙ্কটি দিয়েছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো কত। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা মানে কি, দেখো স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছে তাহলে 1 থেকে শুরু হবে, তাহলে 1 2 3 করে 100 পর্যন্ত এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে মোট পদ মানে এই সংখ্যা তত্ত্বটির মোট পদ n এর মান কত দেওয়া আছে 100। ঠিক আছে, তাহলে মধ্যমা হবে n/2 মানে 100/2 সমান 50 এবং n/2 + 1 এটা 50তমও লিখতে পারো। 50তম পদ মানে কি 50ই বোঝাচ্ছে। ঠিক আছে, আবার n/2 বলতে এখানে দেখো 100/2 + 1 সমান 50 + 1 সমান 51তম পদ বা 50তম পদের গড়। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান 50 + 51/2 এই দুটি সংখ্যার গড় বের করছে। তাহলে 1 এটা পাওয়া যাচ্ছে, তাহলে 5 2 10 50.5। ঠিক আছে, তাই এটা 50.5 পাওয়া যাচ্ছে নির্ণেয় মধ্যমার মান। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। 2 দাগের অঙ্কগুলি সমাধান শেষ হলো। এবার 3 দাগের অঙ্কগুলি কি আছে দেখো, এখানে 3 দাগের 1 অঙ্কটি দিয়েছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম, তাহলে মোট লাভের পরিমাণ 480 টাকা হবে। ঠিক আছে, তাহলে হবে কিনা দেখে নাও। এখানে 3 জনের মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 3 জনের মূলধনের অনুপাত সমান 3:8:5। মোট লাভ কত, মোট লাভ সমান হচ্ছে 480 টাকা। তাহলে প্রথম এখানে কার মধ্যে তুলনা করছে, প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ আর তৃতীয় ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ। তাহলে আমরা এই দুটোই বের করে নেব, দ্বিতীয় জনের বের করে লাভ নেই। ঠিক আছে, তাহলে অতএব প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ সমান, দেখো মোট লাভ একে মূলধনের অনুপাতেই তো লভ্যাংশ ভাগ হয়, তাহলে মোট লাভের সাথে যদি মূলধনের আনুপাতিক ভাগ হার আমরা বের করি তাহলে সেটা দিয়ে আমরা যদি 480কে গুণ করি তো সেটা বেরিয়ে যাবে প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশের মান। তাহলে এখানে 5 আর 3 8, 8 2 16, তাহলে 3 কত 48, 30 সমান 90 টাকা। তাহলে প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ হচ্ছে 90 টাকা। আর তৃতীয় ব্যক্তি বের করব, তৃতীয় ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ কত হবে, 480-র সাথে গুণ করব তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগার, মূলধনের আনুপাতিক ভাগার। ঠিক আছে, 16 3 এটা 150 টাকা। এখানে কি বলেছিল যে প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম হবে, তাহলে অতএব প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় কম হবে সমান, তাহলে প্রথম ব্যক্তির লাভটা কম তৃতীয় ব্যক্তির থেকে, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ থেকে যদি প্রথমটা মাইনাস করে দিই তাহলে এটা কত 60 পাওয়া যাচ্ছে, তাহলে 60 টাকাই হবে। তাহলে এখানে বিবৃতিটি সত্য। ঠিক আছে, এবার 5 টাকা 2 এর অঙ্কটি কি আছে পড়ো, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। 2 এর অঙ্কটি দিয়েছে 2 + √2 × 3 + √3 × 1 - √2 √3 - 1 এর সরলতম মান হচ্ছে 2√6। তাহলে হচ্ছে কিনা দেখে নাও। আমরা কি করব, সিম্পল গুণ করে দেবো। ঠিক আছে, দেখো 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, 2 এর সাথে +2 + 3 বলতে +2√3। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ হয়ে গেলে এবার √2 দিয়ে যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস 3√2 প্লাসে প্লাসে প্লাস √2 × 3 বলতে 6। বুঝতে পারলে, তাহলে এই দুটোর গুণ হয়ে গেল। এবার এই দুটো রাশির গুণ করব, তাহলে 1 + 1 + √3 মানে √3 প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আর এই দুটো গুণ করলে √3 পাওয়া গেল। প্লাসে মাইনাসে মাইনাস, 1 × 1 বলতে 1। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √2। ঠিক আছে, এবার 6 দিয়ে এই পুরো রাশিটা গুণ করবো, অঙ্কটা একটু বড় হবে। তাহলে দেখো 6 × √3 বলতে 6√3, সাইনটা গুণ করে নিয়েছি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস -6, প্লাসে মাইনাসে মাইনাস 6√6, প্লাসে প্লাসে প্লাস 6√2। আবার এখানে এইটা দিয়ে করবো, তাহলে +2√3 এবং আবার আর একটা √3, তা দুটো √3 গুণ করলে একটা 3 চলে আসে, আবার 3 এর সাথে 2 গুণ করলে 6 চলে আসে। ঠিক আছে, একবারে করে দিলাম। আবার প্লাসে মাইনাসে মাইনাস 2√3, প্লাসে মাইনাসে মাইনাস 2, আর ভিতরে দেখো √3
আর √6 বলতে √18, 18 বলতে 9 2 18, তাহলে 9টা 3 হয়ে বেরিয়ে আসবে, কিন্তু 2টা রুটের ভেতরেই পড়ে থাকবে, তাহলে 3 হয়ে যদি বেরিয়ে আসে তখন এই 2 এর সাথে 3টা গুণ হয়ে যাবে, 3 2 কত 6 পাওয়া যাবে, আর রুটের ভেতরে 2 পড়ে থাকবে। এই দুটো গুণফল তোমরা যদি বুঝতে না পারো তো ভেঙে করে নেবে, তাহলে বুঝতে পারবে। তো আমি করে দিচ্ছি, দেখো এখানে 2√3 ইন্টু কি √6 পাওয়া যাচ্ছে। তো তাহলে দেখো এখানে 2, এখানে 3 ইন্টু 6টাকে ভাঙলে 3 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এই দুটো 3, একটা 3 হয়ে বেরিয়ে চলে আসলে 3 2 কত 6 হয়ে যাবে, আর এটা তাহলে 6√2 পাওয়া গেল, তাহলে 6√2 এটা, আর সাইনটা মাইনাস ছিল তাই মাইনাস হয়ে গেল, ঠিক আছে। প্লাস মাইনাস মাইনাস। এবার 2√3 সাথে √2 গুণ করবো, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 2√6 মানে 3 ইন্টু 2 বলতে 6। এবার এটা দিয়ে প্লাসে প্লাসে প্লাস 3√6 প্লাসে মাইনাসে মাইনাস 3√2, ঠিক আছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো 3√2 ইন্টু √6, তাহলে 6 ইন্টু 2 বলতে 12, ঠিক আছে। আবার 3 4 12, 4টা 2 হয়ে বেরিয়ে আসবে, কিন্তু 3টা রুটের ভেতরেই পড়ে থাকবে, তাহলে 4টা যখন 2 হয়ে বেরিয়ে আসবে 2টা 3-এর সাথে গুণ করলে 6 হয়ে যাবে, আর 3টা ভেতরে পড়ে থাকবে, 3 4 12, 4টা বেরিয়ে আসলো, 3-এর সাথে গুণ হয়ে গেল, আর 3টা ভেতরে পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এখানে এর সাথে গুণ হয়ে গেল, আর এই দুটোর মধ্যে গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে লিখছি প্লাসে প্লাসে প্লাস 3, আর দেখো দুটো √2-র জন্য একটা 2 পাওয়া যাবে, তাহলে কি করব, 3 2 6 হয়ে যাবে, ঠিক আছে। এবার প্লাসে প্লাসে প্লাস 3 6 কত 18, 18 মানে 9 2 18, 9টা 3 হয়ে বেরিয়ে আসলো, √2 পড়ে থাকলো, তাহলে 3√2 প্লাসে মাইনাসে মাইনাস √6 প্লাসে মাইনাসে মাইনাস √6 ইন্টু √6 বলতে 6, ঠিক আছে। আবার প্লাসে প্লাসে প্লাস 6 দিয়ে কত 12, 12 বলতে 3 4 12, 4টা 2 হয়ে বেরিয়ে চলে আসবে, 3টা ভেতরে পড়ে থাকবে, তাহলে হয়ে গেল গুণ। এবার কোনো কিছু রাশি কাটছে নাকি দেখো, আমরা জানি বীজগণিতের যোগ বিয়োগের ক্ষেত্রে একই রাশির সাইন যদি বিপরীত হয় সেই রাশিগুলোর বিয়োগফল হয় 0, মানে সেই রাশি দুটো কেটে যায়, ঠিক আছে। তাহলে এখানে 6√3 আর কোথাও আসে নাকি দেখো, হ্যাঁ এখানে একটা প্লাস 6√3 মাইনাস 6√3 কেটে গেল, ঠিক আছে। এখানে দেখো -6 প্লাস 6 কেটে যাচ্ছে, ঠিক আছে। আর কি এখানে প্লাস 6√2 মাইনাস 6√2 কেটে যাচ্ছে, এখানে -2√3 এই যে প্লাস 2√3 কেটে যাচ্ছে, তাহলে 2√6 নেই, 3√6ও নেই, -3√2 প্লাস 3√2 কেটে যাচ্ছে, প্লাস 6 মাইনাস 6 কেটে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আর কাটছে না, তাই তো। তাহলে কি পড়ে থাকছে দেখো, -6√6 পড়ে থাকলো, আবার এখানে প্লাস 2√6 পড়ে থাকলো, আবার প্লাস 3√6 পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো -√6 পড়ে থাকলো, তার মানে √6 গুলো পড়ে থাকলো। এবার দেখো এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে বড় সাইনটা কি প্রথমে মাইনাস বসে গেল, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, তাহলে 4√6, আর এই দুটোর মধ্যে করলে প্লাস 2√6, ঠিক আছে। তাহলে -2√6 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে -2√6 পাওয়া যাচ্ছে এই রাশিগুলোর গুণফলের মান, কিন্তু এখানে বলেছিল যে এর সহতম মান হবে +2√6, তাহলে এইটি বিবৃতিটি মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে এই বিবৃতিটি মিথ্যা লিখে দেবে, বুঝতে পারলে। এবার 3 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 3 দাগের অঙ্কটি বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি হচ্ছে এক সমকোণ বিডি লম্ব এসি, তাহলে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি। তাহলে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং বলেছে এবিসি কোণটা হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে বিডি লম্ব হচ্ছে এসি, তাহলে বিডিটা এসির ওপর লম্ব, ঠিক আছে। তার মানে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিসি স্কোয়ার সমান এটা দিয়েছে। দেখো তো আমরা কি জানি, এই আগের অঙ্কটি করানোর সময় আমি কি বলেছিলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু মানে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে লম্বটির দৈর্ঘ্যের বর্গ যে দুটি খণ্ডে বিভক্ত করে, মানে এখানে লম্বটি অতিভুজটিকে সমদ্বিখণ্ডিত করে, তো তাহলে যে দুটি খণ্ডে বিভক্ত করলো তাদের গুণফলের সাথে এই লম্বের দৈর্ঘ্যের বর্গের সমান হয়। তার মানে কি, যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অতএব বিডি স্কোয়ার সমান কি পাওয়া যাবে, এডি ইন্টু সিডি, যেখানে এডি সমান হচ্ছে সিডি,
ঠিক আছে, তাহলে এখানে এই শর্তটি পাওয়া গেল যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি, কিন্তু এখানে অঙ্কটিতে বলেছিল যে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি। তাহলে এরকম তো কোনো শর্ত হয় না, যখন বিডি এসির ওপর লম্ব এবং এবিসি কোণটা যখন এক সমকোণ হয় তখন তোমরা শর্ত পাবে বিডি স্কোয়ার এর মান হবে এডি এবং সিডি এর গুণফলের সাথে সমান। ঠিক আছে, তাহলে মন্তব্যটি এখানে মিথ্যা হবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে বিসির মানটা বের করবে, তারপরে এসি আর এডির মাপটা বের করে তোমরা এখানে সমান আসছে কিনা দেখবার চেষ্টা করবে, তাতেও দেখবে আসবে না, তাহলে মন্তব্যটি এখানে মিথ্যাই হবে। ঠিক আছে, এবার 4 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 4 দাগের অঙ্কটি দিয়েছে সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত যদি 1:2 হয় তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত এত হবে, মানে 1:√2 হবে। তাহলে সেটা হচ্ছে কিনা দেখে নাও। এখানে দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত আর আয়তনটা সমান দিয়েছে, তাহলে ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, দেখো চোঙ দুটির উচ্চতা একটা প্রথমটা H1 ধরে নিচ্ছি এবং দ্বিতীয়টা H2 ধরে নিচ্ছি। তাহলে এখানে উচ্চতার অনুপাত 1:2 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে, এবং চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি সমান বলে দিয়েছে, মানে আয়তন এর অনুপাত কি হবে 1:1 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে শর্ত আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই প্রথম চোঙটির আয়তন তাহলে কি পাওয়া যাবে পাই R1 স্কোয়ার ইন্টু H1। এখানে একবারে অনুপাত বের করে দিচ্ছি, মানে H2 না দিয়ে একবার ডিভাইডেড বাই করে দিচ্ছি, তাহলে ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার ইন্টু H2 ইকুয়াল টু, এখানে সম আয়তনের বলেছিল মানে আয়তন দুটোর মান বা অনুপাত সমান হবে। ঠিক আছে, তাহলে 1/1 বা এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে দেখো R1 বাই R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 ইকুয়াল টু 1/1, কিন্তু এখানে উচ্চতার অনুপাত কি বলে দিয়েছে 1:2, তাহলে বা R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু দেখো H1:H2 ইকুয়াল টু 1:2 যদি হয় তাহলে H1/H2 সমান 1/2, তাই তো। তাহলে এইটার জায়গায় কি 1/2 বসাবো, এই দিকটা কি ডান দিকটা 1 বা R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফটা যদি এদিকে নিয়ে যায় তাহলে কি 2 হয়ে চলে যাবে, দুদিকে যদি রুট চাপানো হয় তাহলে স্কোয়ারটা চলে যাবে, বা R1/R2 ইকুয়াল টু √2/1। ঠিক আছে, অতএব R1:R2 ইকুয়াল টু √2:1। তাহলে এখানে উচ্চতার অনুপাত যদি 1:2 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে √2:1, এখানে 1:2 হবে না, তাহলে এই বিবৃতিটি মিথ্যা হবে। ঠিক আছে, এবার 5 দাগের অঙ্কটি কি আছে পড়ো। আশা করি অঙ্কটি বুঝতে পারলে, তো আরও একবার দেখে নিতে পারো। এবার 5 দাগের অঙ্কটি কি আছে দেখো। 5 দাগের অঙ্কটা এর আগেও এসেছে, তখনও করানো হয়েছিল। এখানে বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মানটা হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান 2 হবে। তাহলে 2 হবে কিনা দেখে নাও। এখানে এটা যদি আমি একটু স্কোয়ার হিসাবে সাজাই, মানে cos স্কোয়ার থিটা তার আবার হোল স্কোয়ার লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটাকে, মাইনাস এটাও একই রকমভাবে সাইন স্কোয়ার থিটা তার আবার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার থিটাটাকে যদি এ ধরা হয় আর সাইন স্কোয়ার থিটাকে যদি বি ধরা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা আবার জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে 1 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া আছে হাফ, তাহলে 1 ইন্টু হাফ বলতে হাফ। ঠিক আছে, তাহলে এর মান কি পাওয়া গেল হাফ পাওয়া গেল, কিন্তু এখানে দেওয়া আছে এর মান হবে 2, তাহলে মন্তব্যটি মিথ্যা হবে। ঠিক আছে, এবার 6 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 6 দাগের অঙ্কটি দিয়েছে 3x + 4y ইকুয়াল টু 12 এবং x এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। তাহলে এখানে অঙ্কটা একটু ভালোভাবে বুঝবে। এখানে দেখো 3x মানে কি, দেখো 3x মানে হলো 3টে x এর যোগ, তাই তো। তার মানে নিশ্চয়ই এই রাশিটিতে যখন আমি x এর গড় বের করব তাহলে নিশ্চয়ই সেই রাশিটিতে 3টে x ছিল, তাই 3টে x এর গড় কি পাওয়া যাবে, 3টে x এর গড় পাওয়া যাবে। দেখো আমি লিখি করছি, 3টি x এর গড় পাওয়া যাবে x প্লাস এক্স ডিভাইডেড বাই 3টে x যেহেতু, তাহলে 3, তাহলে 3x/3 সমান কি x পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে 3টি x এর গড় কি x পাওয়া গেল। আবার এখানে কি বলেছিল x এর গড় হচ্ছে 2, তার মানে এখানে 3টি x এর গড় যদি x হয় তাহলে x এর গড় যদি আবার 2 হয় তাহলে x এর মানটা এখানে 2 দেওয়া আছে, বুঝতে পারলে।
এক্স এর মানটা এখানে 2 দেওয়া আছে। আর এখানে কি বলেছে যে ওয়াই এর গড় হবে 3/2, তাহলে ওয়াই কটা আছে 4টে, তাহলে 4y এর মানে হলো ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে, 4টে ওয়াই এর যোগ, তাহলে 4টি ওয়াই এর গড় তাহলে কি পাওয়া যাবে, গড় পাওয়া যাবে এই যে 4টি ওয়াই এর যোগ মানে 4y ডিভাইডেড বাই 4, তাহলে 4 কেটে গেলে ওয়াই, তার মানে এখানে ওয়াই এর মানটা তোমাকে বের করতে হবে কত হচ্ছে, ঠিক আছে। এখানে ওয়াই এর গড়টা বলে দিয়েছে যে 3/2 হবে, মানে ওয়াই এর গড় বলতে ওয়াই এর মানটা তোমাকে এখানে বের করে দেখাতে হবে 3/2 হচ্ছে কিনা, যদি হয় তাহলে বলবো যে এটি সত্য হবে, ঠিক আছে। তাহলে এখানে এই রাশিটিতে এক্স এর মানটা আমি কি 2 বসিয়ে দেখবো ওয়াই এর মানটা কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 ইন্টু এক্স এর গড় যেহেতু 2, তাহলে এক্স এর মানটা এখানে 2 বসাবো, প্লাস 4y ইকুয়াল টু 12, বা 6 প্লাস 4y ইকুয়াল টু 12, বা এখানে দেখো 4y ইকুয়াল টু কি পাওয়া যাবে 12 মাইনাস 6, বা 4y ইকুয়াল টু 6, বা y ইকুয়াল টু 6/4, তাহলে এখানে 2 দিয়ে যদি কাটাকুটি হয় তাহলে 3/2, তাহলে এখানে y এর গড় পাওয়া গেল মানে y এর মান পাওয়া গেল 3/2, তাহলে এই মন্তব্যটি সত্য হবে। এখানে উত্তরটি দেখবে মিথ্যা দেওয়া আছে, তাহলে কিন্তু দেখো এখানে অঙ্কটি তো বুঝতে পারলে, তাহলে অঙ্ক অনুযায়ী উত্তর কিন্তু এটা হবে যে সত্য, ঠিক আছে। এবার তোমাদের যদি মনে হয় যে না এটি মিথ্যা হবে বা অন্য কোনোভাবে অন্য কোনো নিয়মে অঙ্কটি হতে পারে, তাহলে তোমরা যদি অন্য কোনো নিয়মে উত্তরটি বের করতে পারো যে এটা মিথ্যাই হবে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে। তাহলে দেখো আজ এই ভিডিওতে আমি 3 দেখা পর্যন্ত অঙ্কগুলি সমাধান করালাম, এর পরের ভিডিওতে তোমরা এই 4 দেখা থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার সাথে ভিডিওটি শেয়ার করবে। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর এই ভিডিও WBD রায়মার্টিন কোশ্চেন ব্যাংক এবং এই টেস্ট পেপারটির ম্যাথ পেপারগুলি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।